হ্যালো অ্যানিমে লাভার্স, তোমাদের জন্য একটা ভিন্ন ধরনের ক্লাসিক অ্যানিমে সিরিজ নিয়ে এসেছি। এটা বেশ ভয়ানক। নাম ডোরোরো। খুব 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 ইন্টারেস্টিং। পর্বের শুরুতেই আমরা একটা গ্রাম দেখতে পাই, যে গ্রামে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটা ঘর দেখানো হয়, যে ঘরের মধ্যে এক মহিলার চিৎকার শোনা যায়। দেখে মনে হচ্ছে মহিলা প্রেগন্যান্ট, এবং ওই ঘরের বাইরে এক লোক বসে আছে, যার মাথায় একটা লাল ক্রস চিহ্ন। ঘরের ভিতরে যারা কাজ করছে তাদের কথা শুনে বোঝা যায় এরা দুইজনেই গ্রামের খুব ইম্পর্টেন্ট কেউ, বা কোনো উপরের লেভেলের কেউ। লোকটার মুখ দেখে মনে হয় সে তার ওয়াইফকে নিয়ে বেশ টেনশনে আছে। এরপরে তাকে দেখা যায় একটা মন্দিরের দিকে যেতে। মন্দিরের দরজায় যখন সে দাঁড়ায়, তখন পূজারী তাকে ডাইগো বলে সম্বোধন করে। এ থেকে বোঝা যায় যে লোকটার নাম ডাইগো। পূজারী তাকে বলে যে যারা বুদ্ধের পথ স্মরণ না করে এই রুমের ভিতরে পা রেখেছে, তারা আর ফিরে যেতে পারে না। এবং আমি তোমাকে দেখে বুঝতে পারছি যে তোমাকে আটকে রাখাও আমার পক্ষে সম্ভব না, কিন্তু জেনে রাখো যে এই ঘরে একবার যদি তুমি ঢোকো, তাহলে কিন্তু তোমার শেষ স্থান হবে জাহান্নাম। তখন সে বলে, আমরা অলরেডি নরকেই বাস করছি, বুইরা বলদ। আমরা সবাই প্রতিনিয়তই নরকের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে যারা থাকে তারা সবাই নরকেই থাকে। কথা শোনার পরে বুড়ো বুঝতে পারে যে ওকে কন্ট্রোল করা যাবে না। সে হাতে মোমবাতি নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু ডাইগো তাকে পেছন থেকে তরোয়াল দিয়ে আঘাত করে। বুড়ো ওখানে পড়ে যায় এবং বুড়ো ডাইগোকে ধন্যবাদ জানায়। ডাইগো জিজ্ঞেস করে, ধন্যবাদ কেন জানাচ্ছ? বুড়ো বলে যে তুমি এই জায়গাটাকে নরক বলেছো, আমার ভয় ছিল আমি হয়তো বুদ্ধকে সন্দেহ করা শুরু করব। তুমি আমাকে সেই পাপের হাত থেকে বাঁচিয়েছো, এবং তোমারও এখনো সময় আছে, তুমি সঠিক রাস্তায় এসো। এরপরে বুড়ো মারা যায়। ডাইগো কিছুক্ষণ বুড়োর দিকে তাকিয়ে থেকে পুজো করতে বসে যায়। ওখানে থাকা 12টা মূর্তি, মানে 12 ডিমন গডস, এই 12 জন শয়তান দেবতার সে পুজো করতে শুরু করে। বলে যে আমি এতদিন ধরে বুদ্ধ এবং আমার অন্যান্য দেবতাদের যে প্রার্থনা করে এসেছি, সেই প্রার্থনা আমি আর করব না। আমার লোকেরা খুব কষ্টে আছে, এই কষ্ট আমি শুধরাতে চাই। আমি তোমার সাথে আর প্রার্থনা অফার করব না, কারণ প্রার্থনা সহজেই উপেক্ষা করা যায়। আমি তোমার কাছে ডিল করতে এসেছি, বিজনেস ডিল। সেটা হচ্ছে তুমি আমার গ্রামকে সুস্থ রাখবে, তার বদলে আমার কি অফার করতে হবে বলো। কথা বলার সাথে সাথে একটা বিদ্যুৎ চমক এসে তার মাথায় আঘাত করে, এবং এখন আমরা বুঝতে পারি যে সে এটা কল্পনা করছিল। এই ঘটনা আগেই ঘটে গেছে, এই জন্যই তার মাথায় ওই ক্রসটা ছিল। এরপরে ওই মহিলার বাচ্চা হয়। বাচ্চা হলে সবাই গভর্নর বলে চিল্লাতে থাকে। তখন বোঝা যায় যে ওই লোকটা ছিল এইখানকার গভর্নর। বাচ্চা দেখে সবাই কেন ভয় পেয়েছে, দেখলো যে বাচ্চাটার চোখ, কান, নাক কোনো কিছুই নাই, জাস্ট একটা বডি আছে, সেই বডির উপরে কোনো স্কিনও নাই। বাচ্চাটাকে দেখার সাথে সাথে ডাইগো বুঝতে পারে যে ডেমনের সাথে তার যে ডিল হয়েছে তার ফলেই এরকম হয়েছে। কিন্তু তার ওয়াইফ তাকে বলে যে দেখো, যেমনই হোক না কেন আমাদেরই তো বাচ্চা, আমরা ঠিক লালন পালন করতে পারবো। কিন্তু ডাইগো কথার উত্তর না দিয়ে ওই পরিচারিকার হাতে বাচ্চাটাকে দিয়ে বলে ফেলে দিয়ে আসতে। তখন তার ওয়াইফ বলে, এটা তুমি কি করছো? ও তো আমাদের সন্তান। ডাইগো বলে যে এই বাচ্চাটা এমনিতেও মারা যাবে, শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। কথা বলে সে ওই বুড়িকে আবার বলে চলে যেতে। বউ যখন তাকে আটকানোর চেষ্টা করে, তখন সে বলে যে তুমি ওর আশা ছেড়ে দাও, ওর আর কোনো আশা নেই, ও আর বাঁচবে না। তুমি তার থেকে আমাদের পরবর্তী সন্তানের জন্য তৈরি হও, যেই সন্তান ভবিষ্যৎ রাজ্যের দেখাশোনা করবে। আর মনে মনে ডাইগো ভাবে যে আমার কথা শয়তান মেনে নিয়েছে, এবার সুদিন আসবে আমাদের গ্রামে। তখন তার নজর পড়ে একটা মূর্তির উপর। সে আরেক পরিচারিকাকে জিজ্ঞেস করে এটা কি। সে বলে যখন বিদ্যুৎ চমকেছিল তখন এই মূর্তিটার গলাটা এভাবে ভেঙে যায়, অর্থাৎ সে নিজেকে স্যাক্রিফাইস করে বাচ্চাটাকে রক্ষা করে। এরপর আমরা বুড়িটাকে দেখি, বাচ্চাটাকে নিয়ে সে জঙ্গলে এসেছে বাচ্চাটাকে ফেলে দেওয়ার জন্য। তখন বাচ্চাটাকে বলে, কি রে, তোর কি বাঁচার খুব ইচ্ছা? বল, তোকে আমি কি করব? তোকে কি আমি পানিতে ভাসিয়ে দিব? এরপরে তার নজর পড়ে একটা নৌকার দিকে, এবং সে মনে মনে ভাবে বাচ্চাটাকে আসলে বাঁচা উচিত। এসব চিন্তা করে সে বাচ্চাটাকে নৌকায় রেখে বলে, বুদ্ধ তোমার মঙ্গল করুন, বলে সে নৌকাটা ভাসিয়ে দেয়। তখনই পিছন থেকে এক পিশাচ এসে ওই বুড়িকে খেয়ে নেয়। এই ঘটনার সময় ওখানে আরেকটা বুড়ো লোক থাকে, যে লোকটা চোখে দেখতে পায় না, হাতে বাদ্যযন্ত্র। সে আবছা আবছা ভাবে ওই পিশাচটাকে দেখতে পায় এবং বলে যে মনে হচ্ছে আশেপাশে কোনো পিশাচ আছে। এরপরে দানবটা যখন তাকে আক্রমণ করে, সে ওই বাদ্যযন্ত্রের ভিতর থেকে তলোয়ার বের করে এক কোপে ওটাকে মেরে ফেলে। এরপর দেখা যায় ওই বৃদ্ধ ওই নৌকার দিকে তাকিয়ে বলছে বাচ্চাটার দিকে ফিরে যে এটা কোনো মানুষও মনে হচ্ছে না, আবার কোনো পিশাচও মনে হচ্ছে না, তবে মনে হচ্ছে এটার উপরে অনেক অভিশাপ লেগে আছে। এরপর আমরা দেখি ডাইগোর গ্রামটা সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা হয়ে গেছে, আর এদিকে বাচ্চাটা কোথায় চলে গেছে কেউ জানে না। এরপর 16 বছর পরের ঘটনা। কোনো এক জায়গায় এখনো যুদ্ধ চলছে, মানুষ এখনো অনেক কষ্টে আছে, চারিদিকে ছড়িয়ে আছে যুদ্ধে মারা যাওয়া লাশ। এমন সময় আমরা একটা লোককে দেখি একটা লাশের সামনে বসে কিছু একটা করছে। পিছন থেকে আরেকটা লোক আসে, এসে ওই লোকটাকে বলে, তুমি সেই ডাক্তার না যে মৃত মানুষের শরীরে প্রস্থেটিক হাত, পা, চোখ এসব লাগিয়ে দাও, যেন তাদের আত্মীয় স্বজনরা ঠিকমতো তাদের সৎকার করতে পারে? তখন সে বলে, না এমন কিছু না, আমার কাছে এক্সট্রা কিছু বাতিল জিনিস ছিল তাই আমি লাগিয়েছি। এখন আমরা দেখি এই কাহিনীর মূল নায়ক ডোরোরোকে।
ডোরোরো আসলে ছোট একটা বাচ্চা। আমরা তাকে দেখি বাজারে বসে সে মাল জিনিস বিক্রি করছে। ঠিক এমন সময় দৈত্যের মতো এক লোক এসে ডোরোরোকে বলছে, এই, তোকে আমরা আমাদের মাল জিনিস রাখার জন্য, দেখাশোনা করে রাখার জন্য রেখেছিলাম, আর তুই আমাদের মালই এখানে এনে বিক্রি করছিস। ডোরোরো বলে, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি এনেছিলাম? বলে, কি, এত বড় সাহস আমার মুখে মুখে কথা! এক্ষুনি আমাদের সব মালের টাকা ফেরত দে। ডোরোরো বলল, তোমাদের লজ্জা করে না আমার মতো একটা ছোট্ট কিউট বাচ্চার কাছে তোমরা হেরে গেলে বুদ্ধিতে? তোমাদের লজ্জা করা উচিত। একথা শুনে ওই লোকটা হাত তুলে ডোরোরোকে মারতে যাচ্ছে, এমন সময় ডোরোরো একটা টব ওর মুখের উপরে মারে মারে ওখান থেকে পালায়। ডোরোরো বাজারের মধ্যে থেকে দৌড়াতে থাকে, সেই সাথে ওই লোকগুলো ডোরোরোর পিছে পিছে দৌড়াতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর আমরা অন্য আরেকটা সিনে চলে যায়। আমরা দেখি একটা লোক রাস্তার পাশ থেকে হাঁটছে এক নদীর কিনারায়। এমন সময় আরেকটা বাচ্চা সেই নদীতে পড়ে যেতে নেয়, আর ওই লোকটা বাচ্চাটাকে বাঁচায়। বাঁচিয়ে লোকটা তার পথে হেঁটে যেতে থাকে। বাচ্চাটার মা যখন বাচ্চাটার কাছে আসে, বাচ্চাটা বলে, মা, আজ কি কোথাও মেলা আছে? তখন মা বলে, কই না তো, আজকে তো কোনো মেলা নাই। ছেলেটা বললো, তাহলে ওই লোকটা মাস্ক কেন পড়েছিল? মা তার কথাটা ঠিক একটা পাত্তা দেয় না। এরপরে আমরা দেখি ওই লোকগুলো ডোরোরোকে খুঁজতে খুঁজতে একটা গলির মধ্যে আসে। ডোরোরো উপর থেকে লোকগুলোর মুখের উপরে কাদার মতো কিছু একটা ফেলে। দানবের মতো যে লোকটা, সে ওই কাদাটা শুকে বলে, এ তো গু। তখন উপর থেকে ডোরোরো বলে, এই গু দিয়ে তোমরা মুখ সাফ করে নাও। এরপর আমরা দেখি ডোরোরো নদীর কিনারায় বসে মাছ ধরছে। এমন সময় একটা কুকুরের বাচ্চা আসে। ডোরোরো ওই কুকুর ছানাটাকে দেখে বলে, যে কি হয়েছে, তোমার খিদা লেগেছে? কিন্তু তোমাকে তো আমি আমার খাবারটা দিতে পারবো না, কারণ তোমার এখন থেকেই নিজের খাবার নিজে জোগাড় করা শিখতে হবে। দেখো, আমিও আমার নিজের খাবার নিজেই জোগাড় করি। ডোরোরো কুকুরটার সাথে এরকম কথা বলছে, এমন সময় সেই দৈত্য এসে কুকুরটাকে ধরে ধরে ডোরোরোকে বলে, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি আমি এই কুকুরটাকে দেবো। তখন ডোরোরো বলে, ওকে ছেড়ে দাও, তার বদলে তোমরা আমার সাথে যা খুশি তাই করতে পারো। ডোরোরো লোকটাকে বলে যে কুকুরের বাচ্চাটাকে নিচে রেখে দাও। লোকটা বলে, তুমি যা কথা দিয়েছো আগে সেটা করো, তাহলে ছেড়ে দেবো। এরপরে আমরা দেখি ওরা তিনজন মিলে ডোরোরোকে প্রচন্ড মার মারছে। মেরে মেরে ওর সারা শরীর থেকে রক্ত বের করে দেয়। এরপর বলে, তোমার মুখ যেন আর কোনোদিন এই এলাকায় না দেখি। কিন্তু ডোরোরো উল্টে ওর চোখের উপরে একটা পাথর ছুঁড়ে মারে। দৈত্যটা নিজের রক্ত দেখে আরো রেগে যায়। ডোরোরোকে সে এক হাত দিয়ে উঁচু করে নদীর দিকে নিয়ে যায়, যে আজকে ওকে চুবিয়েই মারবে। এমন সময় ওরা সবাই মিলে খেয়াল করে ব্রিজের উপরে সেই লোকটা দাঁড়িয়ে আছে যে ওই বাচ্চা ছেলেটাকে বাঁচিয়েছিল। এরপর এই লোকগুলো, দৈত্যের মতো লোকগুলো ওই লোকটাকে জিজ্ঞেস করে যে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা এখানে ভিকটিম, আমরা কোনো দোষ করিনি, এই ছেলেটা আমাদের সাথে খারাপ কাজ করেছে, এই জন্য ওকে আমরা মারছি। কিন্তু ওদের কোনো কথাই সে শোনে না। লোকটা তার তলোয়ারে হাত দেয় এবং তারপরে আমরা বুঝতে পারি যে এই লোকটা আসলে অন্ধ। ডোরোরো লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে যে, খেয়াল করে দেখো, ও আমাদের দিকে তাকিয়ে নেই। তারপরে আমরা দেখি লোকটা যেদিকে তাকিয়ে আছে ওইদিকে ছোট্ট আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে, যা ভেসে এই দিকে আসছে। অর্থাৎ লোকটা অন্ধ, সে ওই জিনিসটাকে একটা আলোর মতো দেখতে পায়। এবং ডোরোরো যখন এই দৈত্যগুলোকে বলে যে মনে হচ্ছে সে অন্য কোনো কিছুর দিকে তাকিয়ে আছে, লোকটাও সেদিকে তাকিয়ে বলে, ওগুলো কিছুই না, কিছু ময়লা। এমন সময় সেই ময়লার মধ্যে থেকে একটা পিশাচ বের হয়ে আসে, এসে প্রথমেই ওই দৈত্যটাকে খেয়ে নেয়। এরপর এক এক করে ওই দৈত্যের যে দুই সঙ্গী আছে তাদেরকেও খেয়ে নেয়। তারপরে সে ডোরোরোকে ধরে খাওয়ার জন্য। এমন সময় সেই অদ্ভুত ছেলেটা ওখানে ঝাঁপিয়ে পড়ে এবং ওই পিশাচের হাতটা কেটে ডোরোরোকে ছাড়িয়ে নেয়। এরপর সে তার দুই হাতের মাথা খুলে ডোরোরোর সামনে ফেলে। ডোরোরো দেখে ওটা নকল হাত, আর তার হাতের ভিতর থেকে বের হয়ে আসে দুইটা তলোয়ার। সে ওই তলোয়ার দিয়ে এদিক ওদিকে কোপাতে থাকে আর ওই দৈত্যের হাত থেকে বেঁচে বিভিন্ন জায়গায় লাফাতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় সে পুরো ব্রিজটা কেটে ফেলেছে। দৈত্যটা ওই ব্রিজটার সাথে ভেসে চলে যায়। এরপর ডোরোরো ওই হাতগুলো এনে এই ছেলেটার হাতে পরিয়ে দেয় আর বলে, তোমার সবকিছু যে কেমন নকল মনে হচ্ছে, তুমি কি তোমার নকল কান দিয়ে আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক এমন সময় ছেলেটা কাঁপতে শুরু করে এবং তার মুখের মাস্কটা আস্তে আস্তে ঝরে পড়ে। ডোরোরো দেখে ভয় পেয়ে যায়, কারণ এর মুখে কোনো চামড়া নাই, তবে আস্তে আস্তে চামড়া উঠছে। আমরা বুঝতে পারি এটা হচ্ছে ডিয়াগোর সেই প্রথম সন্তান। এরপরে আমরা দেখি ডাইগো ঘোড়ার পিঠে বসে আছে এবং দূরে কোথাও তাকিয়ে আছে, বিদ্যুৎ চমকানো দেখছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার মাথার কাটা জায়গায় হাত দিয়ে ভাবতে থাকে সেই অতীতের কথা। এরপর সে ওই মন্দিরে ফিরে যায়। মন্দিরে ঢুকে সে মন্দিরের ভেতরের অবস্থা দেখে অনেকটা ঘাবড়ে যায়, কারণ মন্দিরের একটা মূর্তি সম্পূর্ণ দুই ভাগ হয়ে ভেঙে গেছে, যেটা দেখে এই লোক ঘাবড়ে যায়। এবং এমন সময় ওই রাজ্যে প্রচুর তুফান শুরু হয়, ঝড় বন্যা শুরু হয়। এরপরে আমরা দেখি ডাইগোর বউ আর তার দ্বিতীয় সন্তান শিকার করে এনেছে এবং মাকে বলছে, দেখো, আমি তোমার জন্য শিকার করে এনেছি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। এটা শুনে মা বেশ খুশিও হয় এবং ছেলেকে বাহবাও দেয়, কিন্তু তার মনটাও খারাপ হয়ে যায়, কারণ এই আবহাওয়া দেখে মনে হয় যে এই সময় তো ঠিক এমনই ছিল যখন আমার প্রথম সন্তান হয়েছিল। এরপরে সে তার কোলের মধ্যে রাখা যে মূর্তিটা ছিল সেই মূর্তিটা দেখে, যেটার মাথা নাই।
এরপর আমরা দেখি যুদ্ধের ময়দানে অনেক লাশ পড়ে আছে এবং জুকাই নামে সেই ডাক্তার একটা লাশের সামনে বসে তার মুখে মাস্ক পরাচ্ছে। অপরদিকে ডোরোরো ওই ছেলেটাকে দেখে ভয় পেয়ে গেছে এবং সে হা করে ছেলেটার দিকে তাকিয়ে বলছে যে তুমি কি আসলে মানুষ নাকি অন্য কিছু, কিন্তু ছেলেটা ওর কথার কোনো জবাব দেয় না। এখানেই প্রথম পর্ব শেষ হয়।